আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জেলে ফিরে আবেদন করলে খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়ে বিবেচনার আশ্বাস আইনমন্ত্রীর। এ নিয়ে অতি রাজনীতি করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশ, ফেনীতে পুলিশের লাঠিচার্জ, আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বিএনপি। দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত, করোনার সংক্রমণ ৫০০ ছুঁই, টিকা দিয়ে মহামারী নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের পরিকল্পনা নেই। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদী থেকে আরও ৩ জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪৮, এখনও নিখোঁজ অনেকে। দেশের প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জেলে ফিরে আবারও আবেদন করলে বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়টি বিবেচনা করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতি করছে বিএনপি। সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, একটি নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় নেই, তাই জেলে ফিরে গিয়েই আবার দরখাস্ত করতে হবে বেগম খালেদা জিয়ার। এভার কেয়ারে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে, কিছুটা শারীরিক উন্নতি হয়েছে বলেও দাবি করেন আইনমন্ত্রী। বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত। যেহেতু দরখাস্তটা শেষ, আইনের ভাষায় বলা হয় পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজাকশন। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন। কিন্তু এই অবস্থায় ফৌজদারি কার্যবিধিতে কোথাও নাই যে তাকে আমরা এখন এই অবস্থায় সেই দরখাস্ত বিবেচনা করে আমরা তাকে বিদেশ যাওয়ার সুবিধা করে দিতে পারি, সেটা নাই। এদিকে নিজ সরকারি বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মামলার শুরু থেকে এখন পর্যন্ত মিথ্যাচার আর অপরাজনীতি বিএনপির ভরসা। বন্দি বেগম জিয়া অনেক শক্তিশালী, এ দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি তার মুক্তির চেষ্টাও করেনি, আইনগত লড়াইও তেমনটা করেনি বলে অভিযোগ তার। নেতিবাচক রাজনীতির থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলেও প্রত্যাশা তার। তাদের উদ্দেশ্যমূলক অপরাজনীতির দাবার গুটি হয়েছেন বেগম জিয়া। বিএনপি নেতারা বেগম জিয়ার চিকিৎসা নিয়েও অতি রাজনীতি করেছে। তারা চিকিৎসার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলকেই অধিকতর গুরুত্ব দিয়েছে। বরং দেশরত্ন শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি উদারতা এবং মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন, অথচ সে কৃতজ্ঞতাবোধও বিএনপিতে নেই। অন্যদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির এক অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা পরিবর্তনের সুযোগ নেই। নির্বাচন কমিশন, গণতন্ত্র কোনোটার উপরে তাদের আস্থা নেই। তারা আসলে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে যাতে চোরাপথে তারা ক্ষমতায় যেতে পারে, সেটি কখনো হবে না। দেশের সংবিধান সংশোধন করে কোনো কিছু করার প্রয়োজন এই মুহূর্তে দেশে নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ষড়যন্ত্রমূলক রাজনীতি মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে নোয়াখালী, ফেনী ও ভোলায় সমাবেশ করেছে জেলা বিএনপি। এদিকে ফেনীতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপির মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। ফেনীতে শহরের ওয়াবদা মাঠে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
বুধবার সকালে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর নেতৃত্বে শহরের নাজির রোড থেকে বিএনপি মিছিল বের করে। এক পর্যায়ে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের তাকিয়া রোডে সমবেত হয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এদিকে মাইজদি বাজারের নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন মাঠে সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বেগম খালেদা চিকিৎসা করা হয়েছে, সে সম্বন্ধে তার পরিবার জানেন না, দেশ মানুষ জানেন না, দল জানেন না, এটা প্রকাশ করুন। সুতরাং আজকে বেগম খালেদার অসুখের জন্য সম্পূর্ণ আমরা সরকারকে দায়ী করব। যদি ডাকাতকে, যদি চোরকে, যদি সন্ত্রাসীকে আপনি মাফ করে বিদেশে পাঠাই দিতে পারে, খালেদা জিয়ার স্বামী স্বাধীনতার ঘোষক, সেই খালেদা জিয়া কেন আজকে চিকিৎসার অভাব ফিল করবে? বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ভোলায় জনসভা করেছে বিএনপি। এর আগে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছে শহরের কালীনাথ বাজার নলিনী দাস স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দেশটাকে আজকে বেদাহীন অপদার্থ লুটেরাদের দেশে পরিণত করেছে। সংসদ সদস্য পদটা ছিল অত্যন্ত সম্মানিত একটি পদ। এক ধরনের স্বৈর শাসকেরা আমাদের সমাজ দেহে ক্যান্সার সৃষ্টি করে দিয়েছে, যেই কারণে আজকে এত ধরনের অপমান নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। ঝিনাইদহে জেলা বিএনপি সমাবেশ করে শহরের ওয়াজের আলী স্কুল মাঠে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সময় বক্তারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান। এ সরকার ভোটবিহীন সরকার, এ সরকার বিদেশি প্রভুদের তাবেদার সরকার। অতএব এই সরকারকে ক্ষমতাচ্যুত না করতে পারলে আমরা আমাদের দেশের জনগণের মুক্তি, জাতীয় মুক্তি কখনোই সম্ভব হবে না। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ভোট ডাকাতিতে শরিক হতে চায় তারাই রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিচ্ছে। তিনি জানান, খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বিকেলে নরসিংদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংলাপের নামে পিঠা উৎসবে যোগ দিয়ে হুদা মার্কা কমিশন গঠনে অংশ নেবে না তাদের দল। তত্ত্বাবধায়ক সরকার গঠনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই শহরের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। অনুমতি না থাকলেও শেষ পর্যন্ত বিনা বাধায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে ভোট ডাকাতির আলোচনা। আমি এই আলোচনা থেকে বলছি ভোট চুরি, ভোট ডাকাতির আলোচনা, এবং এই আলোচনায় যারা যাবে তারা ভোট ডাকাত হিসাবে অথবা ভোট ডাকাতদের সাহায্যকারী হিসাবে, সহকারী হিসাবে পরিচিত হবে। এই উত্তাল ঢেউ বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করে ইনশাআল্লাহ আবার গণতন্ত্র ফিরে আসবে। আবার আমরা এদেশে যে বাক স্বাধীনতার মুক্ত বাতাস সেটা নিশ্চিত হবে। এই বর্তমান সরকার ব্রিটিশ সরকারের যে রক্ষী বাহিনীর প্রধানের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। আজকে আহ্বান জানাতে চাই, বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। অন্যদিকে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের চলমান সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে নির্বাচনকালীন সময় নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন কোনো নির্বাচন কমিশনই করতে পারবে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি নিজেই বলেছেন তার কোনো ক্ষমতা নেই পরিবর্তন করার। সে কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক
রাজনৈতিক দলগুলোর সংলাপ কোনো ইতিবাচক ফলাফল আনতে পারবে না, তাই অর্থহীন কোনো সংলাপে অংশ নেবে না বিএনপি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ছাড়া নির্বাচন কমিশনের গঠন নিয়ে সংলাপ শুধু সময়ের অপচয়, বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ষষ্ঠ দিনে বুধবার সংলাপে অংশ নেয় বিএনএফ। দলের প্রেসিডেন্ট এস.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলকে কমিশন গঠনে 3 দফা প্রস্তাব তুলে ধরেন। 2 জন অধ্যাপক, 1 জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, 1 জন সাবেক সেনা কর্মকর্তা ও 1 জন সাবেক আইজিপির সমন্বয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেয় দলটি। এছাড়া আগামী নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেয় বিএনএফ। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দেশে আরও 3 জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে 7 জন ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হলেন। করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্য ভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে জানানো হয়, নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা। তাদের মধ্যে 2 জনই নারী। জিআইএসআইডি জানিয়েছে, নতুন করে সংক্রমিত 2 নারীর একজনের বয়স 30, আরেকজনের 47 বছর। তাদের একজনের নমুনা নেওয়া হয়েছে গত 19 ডিসেম্বর এবং আরেকজনের 8 ডিসেম্বর। ওমিক্রনে আক্রান্ত পুরুষের বয়স 84 বছর। নতুন করে ওমিক্রনে সংক্রমিত এই 3 জনই সুস্থ আছেন। দেশে প্রথম ওমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের 2 সদস্য। তারা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো করোনা প্রতিষেধক বুস্টার ডোজ দেওয়া হয়েছে। 60 নাগরিক ও সম্মুখ সারির যোদ্ধারা এই ভ্যাকসিন পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, টিকা প্রত্যাশী সবাইকে দেওয়া হবে বুস্টার ডোজ। শুধু ভ্যাকসিন দিয়ে ওমিক্রন ঠেকানো সম্ভব নয় বলেও অভিমত মন্ত্রীর। তবে ওমিক্রন মোকাবেলায় আপাতত লকডাউন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সহ বুধবার রাজধানীর 4টি সরকারি হাসপাতালে দেয়া হয় করোনা প্রতিষেধক বুস্টার ডোজ। SMS এর ভিত্তিতে 60 নারী, পুরুষ এবং সম্মুখ সারির যোদ্ধারা ফাইজার কোম্পানির এই ভ্যাকসিন নিয়েছেন। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ঠিকা কেন্দ্রে সকাল 8টা থেকে বেলা 2:30 পর্যন্ত চলে ভ্যাকসিনেশন কার্যক্রম। খুব সহজে বুস্টার ডোজ পেয়ে খুশি বয়স্ক নাগরিকরা। খুব দ্রুত পেয়ে গেলাম, ভাবতে ভাবতে পেয়ে গেলাম। বুস্টার ডোজ পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। ভ্যাকসিন সবারই নেওয়া উচিত, ভয়ের কিছু নাই, এটা প্রতিরোধ। মানুষের মুখে শুনি যে নানান রকম সমস্যা হয়, আমাদের কোনো সমস্যা নেই। সমাজের বিশিষ্টজনরাও নিয়েছেন এই ভ্যাকসিন। সরকার যত তাড়াতাড়ি সবাইকে বুস্টার দিতে পারবে তত মঙ্গল। পুরোপুরি ঠেকায় কিনা জানি না, কিন্তু মৃত্যুর হার কমায় এবং এটা সবাইকে দেওয়া উচিত। বুস্টার ডোজ নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার মতে দেশের করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় লকডাউন দেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই। না, ওরকম তো কোনো সিনারিও অকারই করেনি বাংলাদেশে। তো আমরা এয়ারপোর্ট এবং পোর্টগুলোতে আমরা আরও বেশি কষাস হচ্ছি, যাতে ওটা আপনার আমাদের মধ্যে ইনফিল্ট্রেট না করতে পারে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, দেশের চাহিদার চেয়ে অতিরিক্ত করোনা ভ্যাকসিন রয়েছে, সবাইকে দেয়া হবে বুস্টার ডোজ। বুস্টার ডোজ যারা পাবে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে এবং বুস্টার ডোজ দেওয়ার কারণে কারো কোনো ভ্যাকসিন অভাব পড়বে না। আমাদের যে নর্মাল কার্যক্রম ভ্যাকসিনের সেটা চলমান আছে। আমাদের 28 কোটি ভ্যাকসিন লাগবে বুস্টার ডোজ সহ। আমাদের 31 কোটি ভ্যাকসিন আমাদের পরিকল্পনা হাতে রয়েছে। এখন থেকে প্রতিটি ওয়ার্ডে করোনা টিকা কার্যক্রম শুরু হবে। তবে শুধু ভ্যাকসিন দিয়ে ওমিক্রন মোকাবেলা সম্ভব নয়। এই জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আবারও বাড়ল করোনায় আক্রান্তের সংখ্যা ও হার। একদিনে শনাক্ত হয়েছে আরও 495 জনের। এটি গত 19 অক্টোবরের পর সর্বোচ্চ। দিনটিতে 497 জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। দেশের মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,84,518 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 1 জনের। দেশে সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা 28,063 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 372 জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় 24 ঘন্টায় আক্রান্তের হার 2.37%, আর এ পর্যন্ত মোট শনাক্তের হার 13.84%। সেই সঙ্গে মোট মৃতের হার 1.77%। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদী থেকে আরও 2 নারী সহ 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 48 জন। ফায়ার সার্ভিস জানায়, বিষখালী নদীর মোহনায় একটি মৃতদেহ ভাসতে দেখে সকালে তাদের খবর দেয় স্থানীয়রা। তার শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মৃত্যু হয়েছে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। এদিকে সুগন্ধা নদীতে 6ষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে আরও 1 নারী ও 1 পুরুষের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ড কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী MV অভিযান 10 লঞ্চে আগুন লাগে। নতুন প্রধান বিচারপতি হতে যাচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতির নিয়োগপত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এই বিষয়ে গেজেট প্রকাশ করবে আইন মন্ত্রণালয়। দেশের 21তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর 22তম প্রধান বিচারপতি হিসেবে 2018 সালের 3 ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 47 মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে 2021 সালের 30 ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 1981 সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। 1983 সালে হাইকোর্ট বিভাগে এবং 1998 সালে অ্যাপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। 2009 সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2013 সালের 28 মার্চ অ্যাপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে সকালে আইনমন্ত্রী আনিসুল হক এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি সুবিবেচনা করেই ঠিক করবেন কে হবেন পরবর্তী প্রধান বিচারপতি। ঢাকা সিলেট মহাসড়ক যেন অপরাধীদের অভয়ারণ্য। রাত বাড়লেই এই সড়কের ভুলতা গাউছিয়া থেকে নরসিংদীর বাবুরহাট পর্যন্ত এলাকায় চলে দুর্ধর্ষ ডাকাতি। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও মাইক্রোবাস ছিনতাইকারীদের টার্গেট। ভুক্তভোগীরা বলছেন, হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলায় ভয়ঙ্কর হয়ে উঠেছে এই সড়ক। যদিও এমন অভিযোগ মানতে নারাজ দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। সোনারগাঁও প্রতিনিধি আল আমিনের সহায়তায় মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। মধ্যরাতের ঢাকা সিলেট মহাসড়ক। যানজটের যন্ত্রণা না থাকায় ফাঁকা সড়কে গতি বাড়ে যানবাহনের। কিন্তু রাত যত গভীর হয়, ভয়ঙ্কর রূপ নেয় নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া থেকে নরসিংদীর বাবুরহাট পর্যন্ত সড়ক। এই এলাকায় পৌঁছার পর দ্রুতগতির গাড়ির কোনো এক অংশে হঠাৎ বিকট শব্দ। দুর্ঘটনা কিনা এমন সন্দেহে তখন থামেন চালক। এই সুযোগে চারদিক থেকে অস্ত্রধারী ডাকাত সদস্যরা ঘিরে ফেলে গাড়িটিকে। মূলত পাথর ছুঁড়ে ওই শব্দ করা ছিল ডাকাতদের ফাঁদ। এছাড়া নানা কৌশল রয়েছে এই সড়কের ডাকাত ও ছিনতাইকারীদের। যখন গাড়িটা স্লো হয়ে যায় একবারে, তখন মনে করেন যে ওরা নাইমা এসে মনে করেন যে অস্ত্রপাতি ধরে। নিরিবিলি হইলে তখন ওই ডাকাতি মাগাতি হয়, রাস্তাঘাটে কেউ থাকে না। মোবাইল, টাচ মোবাইল 60-70 টাকা ছিল, এগুলো নিছে। নেওয়ার পরে আমগরে ড্রাইভার দৌড় ফিরে পিছনে গেছে গা, পরে আর দৌড় ফিরে আবার কভার ভ্যানের ভিতরে উঠে গেছে গা। ফ্লাইওভারের উপরে দেখা গেছে কাউকে একা পেলে সিএনজি দেওয়া বা হুন্ডা দিয়ে এসে টাকা পয়সা কোবাই নিয়ে যাচ্ছে। আমাদের একজন ব্যক্তি নিচ্ছে 40,000 টাকা, মূলত 2 দিন আগে ফ্লাইওভার উপর থেকে মানে সিএনজি দিয়ে এসে ভ্যান থামায় হাতে কোপ দিয়ে 40,000 টাকা নিয়ে গেছে। এই পরিস্থিতি প্রায় প্রতি রাতের। কিন্তু এই অংশে রয়েছে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সব শিল্প কারখানা। এই এলাকার নিরাপত্তার কথা বিবেচনায় কাঁচপুর স্থাপন করা হয় হাইওয়ে থানা। তবে নিরাপত্তা তো দূরের কথা, বাস্তবতা পুরোই উল্টো। আর পুলিশ থেকে মনে করেন আরো দূরে, বুঝছেন, পুলিশ হইলে পরে মানে ডাকাতির পরে। ভুলতা ফ্লাইওভারের ওখান থেকে এই যে আপনার এদিকে প্রায় নরসিংদী এই রাস্তায় কোনো প্রশাসন পাবেন না তেমন, মানে দেখা যায় না, চোখে পড়ে না আর কি। চেকপোস্ট নাই বা একটা সিসি ক্যামেরা নাই যে কোন গাড়ি নামতেছে বা কি করতেছে, এরকম কোনো কিছু নেই এখানে। পকেট থেকে টাকা পয়সা নিয়ে যায়, মানে ওরা ফাঁক পাইলে চাক্কা খুলে নিয়ে যায়, স্পেস চাক্কা। আর তেল তো ধরেন টাঙ্গি থেকে পাইপ দিয়ে 2-4 মিনিটের মধ্যে তেল নিয়ে যায়, আমরা ভাত খাইতে দাঁড়াতে পারি না। গুরুত্বপূর্ণ এই সড়কে নেই সিসি ক্যামেরা, সেই সাথে পুলিশের টহলও দেখেন না যানবাহনের চালকরা। আতঙ্কে অনেকেই রাতের বেলা গাড়ি চালাতে চান না এই সড়কে। ওরা যেভাবে ডাকাতি করে, টাকা থাকলেও না থাকলেও মানে ওদের কোনো মায়া দয়া নাই। এমন কি মনে করেন রাস্তাঘাটে আমরা পুলিশের কোনো হেল্প পাই না।
তো পুলিশ মাঝে মাঝে মনে করেন যেখানে টহল দেয় তখন তাদেরকে আরো কিছু আমাদের দিয়ে যেতে হয়। আমরা এই রাস্তা দিয়ে আসতেছে না, সন্ধ্যার পরে ছিনতাই হয়, ডাকাতি হয়, খোদার 30 দিনই হয়। যানবাহন চালকদের নানা অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হয় কাঁচপুর হাইওয়ে থানার ওসির কাছে। টহলে কোনো গাফিলতি নেই বলে দাবি করেন তিনি। খোদার 30 দিনের একটা দিন দেখান যে ওই দিনটা ডাকাতি হয়েছে। এই রুটে ডাকাতি হওয়ার কোনো সুযোগই নাই। এই রুটে ডাকাতি হয়ই না। এই রুটে ঢাকা সিলেট রুটে হয়তো বা আমার সীমানা পর্যন্ত, আবার পুরিন্দা বাজার পর্যন্ত আমি তো আড়াই মাসে কোনো সংবাদ পাইনি, এবং বিগত সময়েও এই রুটে কোনো ডাকাতির সংবাদ পাইনি। তো চালানের কাজ হয়ে গেলে তখন আমাদের এখানে সিসিটিভি তখন তারা দিবে। 4টা মোবাইল গাড়ি কন্টিনিউ আমাদের রাত দিন 24 ঘন্টায় থাকে। পাল্টাপাল্টি অভিযোগের চেয়ে যানবাহনের চালক, মালিক ও সংশ্লিষ্টরা চান ঢাকা সিলেট মহাসড়কে নিরাপদে চলতে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এসএসসি ও সমমানের ফলের বিস্তারিত তুলে ধরে দুপুর 12টায় সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এসএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে নির্ধারিত সময়ের প্রায় 9 মাস পর গত 14 নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় 22,27,113 শিক্ষার্থী অংশ নেয়। এবার সংক্ষিপ্ত সিলেবাসে 3টি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রামপুরায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মূল হোতা মনির সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তারা জানায়, গ্রেফতারকৃত মনিরের নির্দেশনা ও পরিকল্পনা অনুসারে বাসে অগ্নিসংযোগ করা হয়েছিল। গত 29 নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকার গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাস সহ বেশ কয়েকটি বাসে আগুন দেয় এবং ভাঙচুর করে। এদিকে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বড় মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আলমইন বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ এনে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। এর আগে গত 22 ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায়ও একটি সাধারণ ডায়েরি করেন কলেজের শেষ বর্ষের ওই ছাত্রী। ভুক্তভোগীর অভিযোগের উদ্ধৃতি দিয়ে র্যাব কর্মকর্তা বলেন, পরীক্ষায় পাশ না করিয়ে একই শিক্ষাবর্ষে বারবার রেখে দেওয়ার হুমকি দিয়ে শিক্ষার্থীকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন, কিন্তু তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন তিনি। এছাড়া অভিযুক্ত শিক্ষক গত 6 নভেম্বর কলেজে একা পেয়ে ভুক্তভোগীকে যৌন হয়রানির চেষ্টা করেন। 4 দিনের রিমান্ড শেষে সৈকতে পর্যটক নারী ধর্ষণ মামলায় গ্রেফতার 3 আসামিকে আজ বিকেলে আদালতে হাজির করে ট্যুরিস্ট পুলিশ। একই সঙ্গে মামলার 3 নম্বর আসামি ইসরাফিল হুদা জয়কে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার স্বামী সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে 2 বার দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী। ছাব্বিশ বছরেও উদ্ঘাটন হয়নি চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের অকাল মৃত্যুর রহস্য। 1995 সালের 29 ডিসেম্বর যমুনা নদীর নাব্যতা সংকটের খবর সংগ্রহ করতে গাইবান্ধার বালাসী ঘাটে একটি ফেরির ওপর থেকে পড়ে মারা যান তিনি। কলমযোদ্ধা মানুষটির নাম মুছে যেতে বসেছে জন্মস্থান রংপুরেও। শাহনেওয়াজ জনের ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। যখনই ঘটনা তখনই সংবাদ। ক্লান্তহীন জীবন পার করেছেন সাংবাদিক মোনাজাত উদ্দিন। ক্যামেরায় বন্দি ছবি নয়নভরা দৃষ্টিতে তুলে এনেছেন গ্রাম বাংলার চিত্র। লিখেছেন প্রান্তিক মানুষের সুখ দুঃখের কাহিনী। সামাজিকভাবেও ছিলেন আলাদা মানুষ।
মফস্বল সাংবাদিকতায় তিনি যে একটি ধারা নিয়ে এসেছেন, যেটা অন্য কেউ এ পর্যন্ত পারেনি। ব্যক্তিগত জীবনের যতটুকু ভাবনা সবটুকুই ছিল প্রান্তজন, সারা দেশের পিছিয়ে পড়া মানুষগুলোর কল্যাণের জন্য যত ভাবনা। গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠা গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত মোনাজাত উদ্দিন নদীর ভাঙা গড়ার খেলায় কপাল পোড়া মানুষের দুর্ভোগ দুর্বিপাক ছিল তার সংবাদের মূল বিষয়। তাই বারবার নদীর কাছেই ছুটতেন তিনি। বিভিন্ন সভা সেমিনারে সাংবাদিকতার প্রশিক্ষণে কথা বলেন, তারা কিন্তু মোনাজাত উদ্দিনকে উদাহরণ নিয়ে আসেন। তারাই আবার যখন এই পত্রিকাগুলোর দায়িত্বে থাকেন, তারা আবার মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকী বা তার জন্মবার্ষিকীতে তাকে কাভারেজ দেন না। এটা দুঃখজনক। তবে নতুন প্রজন্মের কাছে মোনাজাত উদ্দিনের পরিচয়টা এখনও অজানা। জাতীয় স্থানীয় পর্যায় থেকে হারিয়ে যাচ্ছে এই গুণী মানুষের নাম। স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও নগরপিতা। তার যে কাজগুলো ছিল সেই কাজগুলো নিয়ে কোনো উদ্যোগ নিলে আমরা জেলা প্রশাসন সেটার পাশে থাকবো। মোনাজাত উদ্দিনের শুধু সাইনবোর্ড ছাড়া আর কিছুই নাই। আমরা মনে করি যে তাকে স্মরণ রাখার জন্য, স্মৃতিতে রাখার জন্য আমরা চেষ্টা করব। মোনাজাত উদ্দিনের মায়া জায়গা নিয়ে আলো ছড়িয়ে পড়ুক আগামীর প্রজন্মের সাংবাদিকতায়, আশা তার সহকর্মীদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এবারে আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর ২৭ মার্চ আহ্বান জানান মেজর জিয়াউর রহমান। প্রথমে নিজে আহ্বান দিলেও পরে সংশোধনী দিয়ে বঙ্গবন্ধুর নামে ঘোষণা দেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের লিয়াকত আলী শিকদার সহ অনেকে। বগুড়া অঞ্চল পরিদর্শনে গিয়ে অসহায় ও দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের সকল মন্ত্রী, এমপি, আমলা, সামরিক, বেসামরিক, সরকারি, বেসরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন করিমগঞ্জ পৌরসভার মেয়র মুসলেউদ্দিন। লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, ধর্ষণ ও যৌতুক নিয়ে ৪ জেলার ১২টি উপজেলায় সচেতনতা প্রকল্প বাস্তবায়ন করেছে আইন ও সালিশ কেন্দ্র। আস্থা প্রকল্পের অধীনে উঠান বৈঠক, দম্পতি সভা ও থিয়েটার শো সহ বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করেছে সংস্থাটি। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। শ্রমিকদের মর্যাদা ও নারী পুরুষের সমঅধিকার নিশ্চিতের দাবিতে রাজধানীতে র্যালি করেছে পিএসআই এফিলিয়েটেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত মহিলা কমিটি। কর্মক্ষেত্রে নারীর প্রতি হয়রানি বন্ধে ২০১৯ সালে জেনেভার ১০৮তম অধিবেশনে হওয়া চুক্তিতে সমর্থন জানায় বাংলাদেশ। চুক্তিটিতে অনুস্বাক্ষরের দাবি জানান শ্রমিক নেতারা। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রত্যয়ে টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘিতে নতুন শাখা উদ্বোধন করল ইউনিয়ন ব্যাংক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও নজরুল ইসলাম সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা রাখার জন্য আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। আইসিটি অ্যাওয়ার্ডের ৬ষ্ঠ আসরে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম নেশন বিল্ডিং ডায়ালগের প্রথম সংস্করণে স্বীকৃতি পেয়েছে এটুআই, ব্র্যাক ও বিদ্যানন্দ। রাজধানীর অভিজাত এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম। অনুষ্ঠানে কিনোট সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IB এর সাবেক পরিচালক ডক্টর সৈয়দ
ফরহাদ আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ও বিজিএমইএ এর প্রেসিডেন্ট ফারুক হাসান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। জেলে ফিরে আবেদন করলে খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়ে বিবেচনার আশ্বাস আইনমন্ত্রীর। এ নিয়ে অতি রাজনীতি করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশ, ফেনীতে পুলিশের লাঠিচার্জ, আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বিএনপি। দেশে আরও 3 জনের ওমিক্রন শনাক্ত, করোনার সংক্রমণ 500 ছুঁই। টিকা দিয়ে মহামারী নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের পরিকল্পনা নেই। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদী থেকে আরও 3 জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 48, এখনও নিখোঁজ অনেকে। দেশের প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।